বাংলাদেশের সামনে একটা খুবই যাকে বলে যে ক্রান্তিকালীন পর্ব। আমরা অর্থনৈতিক দিক থেকেও যে জায়গায় এসে দাঁড়িয়েছি, হয় আমরা স্থবিরতার মধ্যে আটকে পড়বো, না হয় আমাদের কিন্তু একটা খুব বড় ধরনের অ্যাডভান্স করতে হবে। এটা ছাড়া বিকল্প কিছু নাই। আমরা যদি আর এগোতে না পারি তাহলে আমাদের মুখ থুবড়ে পড়াটাই অবিকল্প হবে। যে আমাদের এগোনোর জন্য যে শর্তগুলো দরকার, তার মধ্যে একটা যেমন পলিটিক্যাল সিস্টেমের ব্যাপার আছে, অর্থাৎ নতুন অবস্থা, একটা বড় বৃহত্তর যেটা $1 ট্রিলিয়ন ইকোনমি, সেই রকম অর্থনীতির জন্য তার ব্যবস্থাপনার জন্য রাজনৈতিক ব্যবস্থা তার উপযোগী হতে হয়। সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এট দি সেম টাইম আমরা যদি হিসেব করি প্রাণ, প্রকৃতি এবং আসলে আমাদের পুরো পরিকল্পনা, আমাদের এই যতটুকু ভূমি আছে, আমাদের যা কিছু নদী, নালা, প্রকৃতি সবকিছু আছে, তার মধ্যে যে মানুষ আছে, পশু পাখি আছে, সবটা মিলে আমরা আসলে আমাদের পরিকল্পনা করতে পারছি কিনা। সেটা না করতে পারার ব্যর্থতা আমাদেরকে সামষ্টিক ভাবে ভোগাবে, একটা বিপদের মধ্যেও নিয়ে ঠেলবে। কাজেই বাংলাদেশের পুরো ভিশনের মধ্যে পরিকল্পনা এখন একটি কেন্দ্রীয় বিষয়। যদি সত্যি সত্যি আমরা এগোতে চাই, তাহলে আমাদের এই পরিকল্পনার বিষয়টাকে কেন্দ্রের মধ্যে আনতে হবে। এবং সেই ক্ষেত্রে পরিকল্পনাবিদরা তারা মানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যারা আমাদের ভবিষ্যৎ নির্মাণ সহযোগী হবে। স্বতন্ত্র বিসিএস ক্যাডার, আপনাদের এটা হয়তো পেশাগত একটা দাবি হতে পারে, কিন্তু বাংলাদেশে স্বতন্ত্র বিসিএস ক্যাডার হলেই সেই সেই বিষয়ে, যেমন ধরেন স্বাস্থ্য বিষয়ক ক্যাডার হয়েছে, তারপর আরো 26 ক্যাডার আছে, তাদের আন্দোলন চলছে, সেখানে আমরা অনেক সমর্থন জানিয়েছি, তাতে অনেক অসুবিধা হচ্ছে। যাই হোক, আলাদা বিষয়। কিন্তু যে কথাটা বলতে হবে যে একটা স্বতন্ত্র বিসিএস ক্যাডার হলেই পরিকল্পনা আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হবে এবং এই বিষয়টা খুব উন্নতি ঘটে যাবে, সেটা হয়তো না। ফলে পেশাগত জায়গায় আমি যাচ্ছি না, আপনাদের পেশাগত দাবি নিশ্চয়ই আপনারা তুলবেন, সেটাতে আমাদের সমর্থন থাকবে। কিন্তু পরিকল্পনা বিষয়টা কেন্দ্রে আনা মানে হচ্ছে পুরো একটা ইনভিশনের মধ্যে আর আমাদের ওই পরিকল্পনাকে জায়গা দেওয়া। দুটো ঘটনার কথা বলি। স্যার উইলিয়াম উইলকক্স, তিনি 1927 সালে এই গঙ্গা ব্যারেজের প্রস্তাব দিয়েছিলেন। গঙ্গা একটি ব্যারেজ নির্মাণ, তো সেটা নদিয়ায় কাছাকাছি। তো এখন সেই সময় ভারতে যারা প্রসিদ্ধ প্রকৌশলী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারা সেই ব্যারেজের বিরোধিতা করেছিলেন। যেমন এস.সি. মজুমদার, বিখ্যাত লোক, কপিল ভট্টাচার্য, তরুণ ইঞ্জিনিয়ার, তারা তখন বিরোধিতা করেছিলেন। কারণ হচ্ছে এই গঙ্গা ব্যারেজ, সেটা গঙ্গা নদীর পানি প্রবাহে বিরাট ক্ষতি সাধন করবে। কিন্তু 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে গেল, পূর্ব বাংলায় গঙ্গা তো পদ্মা হয়ে গেছে। যখন 48 সালে এসে ফরাক্কায় একটা ব্যারেজের প্রস্তাব করা হলো, তখন এস.সি. মজুমদারই কিন্তু তার প্রধান প্রকৌশলী হিসেবে আবির্ভূত হলেন। এইটা মনে রাখা দরকার যে নদিয়ায় ব্যারেজ নির্মাণের ওই প্রশ্নটির সময় তখন ভারত এক ছিল, বাংলা এক ছিল, নদীর পানি আমাদেরকে ভাগ করতে পারে, প্রবাহ তখন একই ছিল। কিন্তু যখন রাষ্ট্রের সীমানা ভাগ হয়ে গেল, তখন কিন্তু দৃষ্টিভঙ্গিও বদল হয়ে গেল। একই ব্যক্তি দুই রকম আচরণের জায়গায় গেলেন। এর একটা সাম্প্রদায়িক মাত্রা আছে কিনা সেটাকে খবর করতে পারেন, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রকৃতি পরিবেশ সীমানা দিয়ে ভাঙা যায় না, এবং এটা ইন্টারলিঙ্কড গ্লোবালি এবং রিজিয়নালি তো বটে। সেই ইন্টারলিঙ্কিং ব্যবস্থার জন্য আমরা যেহেতু অন্যের উপর নির্ভরশীল, আমরা নিজেরটা যদি ভালো করে জানি, তাহলে আমরা অন্যের সাথে খাপ খাওয়াতে পারবো। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।